সেই দিন এই মাঠ। জীবনানন্দ দাশ। প্রকৃতির শাশ্বত রূপ ও মানুষের মৃত্যু, এই দুয়ের মেলবন্ধনে প্রাকৃতিক পরিবেশ কেমন হয়ে ওঠে, সেই দিন এই মাঠ কবিতার মাধ্যমে সেটির বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই কবিতা বর্ণনায় আমি তোমাদেরকে দেখাবো কিভাবে জীবনানন্দ দাশ তার মৃত্যুর পরে এই প্রকৃতিটাকে দেখতে চেয়েছেন। অর্থাৎ তিনি যে প্রকৃতির কবি, তিনি যে সারাটি জীবন প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, তার মরে যাওয়ার পরে এই প্রকৃতি তাকে কতটুকু স্মরণ করবে, কতটুকু তাকে মনে রাখবে, এই আফসোস বা প্রত্যাশা থেকে তিনি এই কবিতাটি লেখার চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই কবিতার প্রতিটি লাইনের সাথে আমি চিত্রগুলো এমনভাবে করার চেষ্টা করেছি যাতে লাইনগুলো পড়ার সাথে সাথে, চিত্রগুলো দেখার সাথে সাথে তোমাদের মনের মাঝে একটা কল্পনা সৃষ্টি হয় এবং এই কল্পনার মাধ্যমে তোমরা এই কবিতাটি একবার পড়লে আর দ্বিতীয়বার পড়ার দরকার হবে না। তো চলো ভিডিও আমরা শুরু করি। এর আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কেননা এরকম ধরনের টিউটোরিয়াল কিন্তু তোমরা পেতেই থাকবে। দেখো প্রথম যে লাইনটি রয়েছে সেটির দিকে একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে সেই দিন, দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। বলছে সেই দিন এই মাঠ, কোন দিন? যেদিন কবি মারা যাবেন। স্তব্ধ হবে না কো জানি, অর্থাৎ যেদিন তিনি মারা যাবেন সেদিনও কিন্তু এই মাঠ স্তব্ধ হবে না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, অর্থাৎ এই যে নদীটাকে তোমরা দেখতে পাচ্ছ নিচে, এই নদী কিন্তু তখনও কিন্তু স্বপ্ন দেখবে। কিসের তলে? যে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছ, এই নক্ষত্রের তলে বসে তারা কিন্তু এই নদী নক্ষত্রের তলে সেদিনও কিন্তু স্বপ্ন দেখতে থাকবে। প্রকৃতির মাঠ নিস্তব্ধ হয়ে যাবে না, নদীর রাতের আকাশের নিচে সুন্দর স্বপ্ন জাগিয়ে রাখবে। এই যে নিচেটা যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু এই কবির বা এই কবিতার লাইনের একটা ব্যাখ্যা। তো তোমরা দেখো প্রকৃতির একটু দেখে নাও। এই হচ্ছে সেই প্রাকৃতিক পরিবেশ, যেখানে চাঁদ রয়েছে, তারা রয়েছে, নিচে দেখো নদী রয়েছে। তো তিনি বলছেন যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, যেদিন তিনি চলে যাবেন নক্ষত্রের তলে সেদিনও নদীগুলো কি দেখবে? স্বপ্ন দেখবে। এরপরের লাইনটা দেখো, এখানে বলা হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এখানে তিনি একটু আফসোস করেছেন, সোনার স্বপ্নের স্বাদ, অর্থাৎ এই যে তিনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নের স্বাদ পৃথিবীতে কি কখনো ঝরে পড়ে না। তাই তিনি বলছেন আমি চলে যাব বলে, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ চালতা ফুল থেকে যে নরম সুবাস একটা গন্ধ বের হয়, আমি যেদিন চলে যাব সেদিন কি চালতা ফুল কি আর ফুটবে না বা ভিজবে না শিশিরের জলে? সে কি নরম গন্ধ ছড়াবে না? অবশ্যই ছড়াবে। তাই এখানে দেখো আমি ব্যাখ্যা লিখেছি, মানুষের সুন্দর স্বপ্ন কখনোই শেষ হয় না, চালতা ফুল শিশিরে ভিজে তার সুগন্ধ ছড়াতেই থাকবে। তাই মানুষ মরুক আর বেঁচে যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চালতা ফুলের একটা ইমেজ দিয়ে তোমাদের আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী লাইনটা একটু খেয়াল করো। এখানে যেটা বলা হচ্ছে লক্ষ্মী পেঁচা গান গাবে। এখানে দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, বলতে চাচ্ছে তিনি যেদিন মারা যাবেন সেদিন কি লক্ষ্মী পেঁচা কি গান গাওয়া বন্ধ করে দিবে না। প্রকৃতির প্রতিটি জীব তার স্বাভাবিক কাজ করে যাবে, লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গেয়ে যাবে। অর্থাৎ আমি যে মরে গেছি বা জীবনানন্দ দাশ যে মরে গেছেন, এই মরে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই যে লক্ষ্মী পেঁচা দেখতে পাচ্ছ, সে কি গান গাওয়া বন্ধ করবে না। দেখো এই প্রাকৃতিক পরিবেশের ছবিটা একবার খেয়াল করে দেখো। এখানে রয়েছে শাপলা ফুল, নদী, একটি লক্ষ্মী পেঁচা, ঘর, এত সুন্দর পরিবেশ সম্পর্কে জীবনানন্দ দাশ বলছে যে আমি যেদিন মরে যাব লক্ষ্মী পেঁচা কি গান গাওয়া বন্ধ করে দিবে না। তারপরে লাইনটি দেখো, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দেখো এই যে নৌকা, এই নৌকাগুলো কোথায় লেগেছে? চরের খুব কাছে লেগে গেছে। চারিদিকে শান্ত বাতি, ওই যে দেখো শান্ত বাতি, এ একটা বাতি, এ একটা বাতি, এ একটা বাতি, যেখানে আমি দিয়ে দিচ্ছি ভিজে গন্ধটা এক ধরনের ভিজে টাইপের, একদম স্নিগ্ধ একটা পরিবেশ, মৃদু কলরব, অল্প পরিমাণে শব্দ করতেছে মানুষগুলো, বেশি পরিমাণে শব্দ না। ঘরগুলো দেখো কেমন ফাঁকা ফাঁকা চিত্রের মাধ্যমে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, যে খেয়া নৌকাগুলো দেখো, এই যে খেয়া নৌকাগুলো চরের খুব কাছে চলে এসেছে। তাই তিনি বলতেছে যেদিন তিনি মারা যাবেন সেদিন কি আসলে এই খেয়া নৌকা পার বা এগুলো কি আর থামবে না? এগুলো থেমে যাবে কিন্তু। তিনি বলছেন দেখো এখানে কি বলছে, সন্ধ্যার শান্ত পরিবেশ,
নদীর তীরে শান্ত পরিবেশ, মানুষের মৃদু কোলাহল এবং ঘাটে এসে ভেড়া খেয়া নৌকা সবই এক শাশ্বত রূপেরই একটা অংশ। তারপরে দেখো এখানে কি বলছে, শেষাংশে আমরা একটু দেখব। এখানে সে বলতেছে শব্দার্থগুলো, হ্যাঁ কবিতা শেষ হয়ে গিয়েছে, তো এখানে শব্দার্থগুলো তোমরা একটু দেখে নাও এক নজরে। তোমরা এখানে একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিস্তব্ধ বা নিশ্চল হয়ে যাওয়া। নক্ষত্র শব্দের অর্থ হচ্ছে মহাকাশের জ্যোতিষ্ক বা তারা। সাত শব্দের অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। চালতাবু শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশের একটি অতি পরিচিত সুন্দর সাদা ফুল। মৃদু কলরব শব্দের অর্থ হচ্ছে হালকা কোলাহল বা গুঞ্জন। খেয়া নৌকা শব্দের অর্থ হচ্ছে নদী পারাপার করার সাধারণ নৌকা। তারপর বলছে এশিয়া বা ব্যাবিলিয়ান, যেটি মেসোপটেমিয়া অঞ্চলের প্রাচীন এবং শক্তিশালী দুটি নগরীর কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন তোমাদের ভিডিও করতেছি, তো পাশে একটা ছাগল কিন্তু ডাকতেছে ভ্যা ভ্যা করে। তো প্রাকৃতিক পরিবেশটা কিন্তু এখানেও ফুটে উঠেছে। তো তোমাদের জন্য এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর কুইজ তোমরা আনসার দিতে পারবা ইনশাআল্লাহ, এবং এই আনসারগুলো দিতে পারলে আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। তো প্রথম তোমাদের জন্য প্রশ্নটা রয়েছে, সেটি হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? এশিয়া বা ব্যাবিলিয়ন সভ্যতাটা আসলে কি? ব্যাবিলিয়নটা আসলে কি? সোনার স্বপ্নের সাথে পৃথিবীতে কবে আর ঝরে? এখানে সাত শব্দের অর্থ কি? লক্ষ্মী পেঁচা কার জন্য গান গায়? তো তোমরা এখানে দেখো, এখানে চারটা অপশন রয়েছে। তো 1 2 3 4 দাগের প্রশ্নের আনসার কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো দেখো আমি তোমাদের কিন্তু একটু অনন্যভাবে তোমাদের স্লাইডগুলো তৈরি করে থাকি, যেটা অন্য কেউ তৈরি করবে না। যেমন দেখো প্রতিটি স্লাইডের সাথে কিন্তু আমি মিল করার চেষ্টা করি, যে তোমাদের যাতে ছবির সাথে তোমাদের একটা বন্ধন সৃষ্টি হতে পারে। যেমন দেখো লক্ষ্মী পেঁচাটাকে দেখো, নদীটা দেখো, এখানে ঘরটা কত সুন্দর ঘর, এবং লেখাগুলো কিন্তু স্পষ্টভাবে নিচে তোমাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আশা করছি এটি তোমাদের অনেক উপকারে আসবে, একবার পড়লে তোমরা মনে রাখতে পারবে। এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের শুধুমাত্র বাংলা নয়, অন্যান্য সাবজেক্টের যতগুলো পড়াশোনা রয়েছে সবগুলোর ব্যাখ্যা কিন্তু আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে, এবং এই যে কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদের আরও একটি পর্ব আমি দিয়ে দিব। সেই পর্বটা দেখলে তোমরা পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন তোমাদের আর দ্বিতীয় কোনো কাজ দেখার দরকার হবে না। তোমরা এতটুকু দেখলেই বুঝতে পারবে যে আসলে কোথায় কিভাবে রয়েছে না রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদের সাথেই থাকো। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখো সেদিন এই মাঠ কবিতাটা আসলে জীবনানন্দ দাশের জীবনের একটা অন্যতম মোড় ঘুরিয়ে নিয়ে এসেছেন। তিনি বারবার আফসোস করে বলেছেন যে প্রকৃতির জন্য তিনি এত লড়াই করেছেন, সে প্রকৃতি কি তাকে আসলে মনে রাখবে? এই প্রকৃতি কি তাকে আসলে মৃত্যুর পরে তাকে কোথায় কিভাবে স্মরণ করবে, এই সম্পর্কিত বিষয়ে তিনি আলোচনা করার চেষ্টা করেছেন। যেমন আমার সবচাইতে ভালো লেগেছে এই লাইনটা, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। ধন্যবাদ।